তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে কথা বলতে চলেছি ভূমিহীন ক্ষেত মজুর যারা আছে, যারা কৃষক আছে, মানে কৃষক বন্ধু যে নতুন একটা প্রকল্প শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার, সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা হবে এবং কারা কারা টাকা পাবে আর কারা কারা পাবে না, ফর্ম কীভাবে ফিল আপ করবেন, এই সব কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। আর কোন ভুলগুলো করলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না সেই ব্যাপারেও কথা বলবো। প্রথমত এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফর্ম, আর এই ফর্মের মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ আপনাদের বলবো কিভাবে কোন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আর কোন জিনিসগুলো করবেন না, সেই সমস্ত জিনিস এই ভিডিওতে কথা বলতে চলেছি। তো প্রথমত এখানে দেখুন ফর্মের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া ফর্ম যেটা আছে, এটা পুরো ফর্ম প্রকল্পের ব্যাপারে বলা আছে। আবেদনপত্র নম্বর এই দিকে আপনারা যাবেন না, কারণ আবেদনপত্র যে নাম্বারটা সেটা আপনাদের ক্যাম্পে ওরা করে দেবে। এখানে দেখুন একটা অপশন আছে নেম ইন ক্যাপিটাল লেটার। এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা অনেক সময় ভাবি যে যেই ফর্মগুলো দিচ্ছে এগুলো আমরা কীরকমভাবে ফিল আপ করবো, মানে কী ভাষায় ফিল আপ করবো, ইংরাজিতে না বাংলায়, এরকম একটা মেন্টালিটি আমাদের মধ্যে থাকে। আমরা অনেক সময় ভাবি যে বাংলায় করে দিচ্ছি যেহেতু আমরা সবাই পশ্চিমবঙ্গের বাসী, কিন্তু না, যখনই কোনো ফর্ম ফিল আপ করবেন সেটা এটা হোক বা অন্য কিছু, ফর্ম ফিল আপের নিয়ম আপনারা যদি ইংরেজিতে ফিল আপ করেন তাহলে জিনিসটা আরও বেশি বেটার হয় এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কম হয়। তো এখানে দেখুন একটা অপশন আছে নেম এখানে ক্যাপিটাল লেটার। তো আপনার নাম এখানে লিখতে হবে, বাংলায় লিখলে এমন নয় যে হবে না, হবে, কিন্তু ইংরাজিতে লেখা বেটার। এখানে আপনি আপনার নাম দিয়ে দিলেন, তারপরে নিচে চলে আসবেন, নিচে দেখুন আছে এখানে ভিলেজ, এখানে আপনি আপনার গ্রামের নাম দিলেন, গ্রাম পঞ্চায়েত এখানে আপনার পঞ্চায়েতের নাম দিয়ে দেবেন, পোস্ট অফিসের নাম এখানে দিয়ে দেবেন, ব্লক কোন ব্লক থেকে আপনি আসছেন সে ব্লকের নাম এখানে দিয়ে দিলেন, পুলিশ স্টেশন এখানে দিয়ে দিলেন, ডিস্ট্রিক্ট এখানটায় দিয়ে দেবেন, আর পিন নাম্বার এখানটায় দিয়ে দেবেন। এরপরে যদি আমি নিচে চলে যাই, তারপর নিচে অপশন পেয়ে যাচ্ছেন যে ফাদার্স বা হাজব্যান্ডস নেম, পিতা বা স্বামীর নাম। তো এখানে আপনার বাবার নাম আপনি এখানটায় দিয়ে দিলেন, যদি আপনি মহিলা হন তো আপনার স্বামীর নাম এখানে দিয়ে দিতে পারেন বা বাবার নামও দিলেও চলবে। ডেট অফ বার্থ এখানে আপনি যেই তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখ দিয়ে দিলেন, যেই মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাস দিয়ে দিলেন এবং যেই বছরে জন্মগ্রহণ করেছেন সেই বছর দিয়ে দিলেন এখানে। আর এই যে বছর, এই অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে, আপনার ডেট অফ বার্থ যদি এটা হয় তাহলে 2026 এপ্রিলের 1 তারিখ অনুযায়ী আপনার কত বছর বয়স হচ্ছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। এবার আমরা ভাবি যে আমরা কী করে বের করবো আমাদের কত বছর বয়স, তো আপনারা ইজিলি নিজেদের ফোন থেকে এগুলো করতে পারবেন। তো ফোনে চলে যাবেন, ডাইরেক্ট সার্চ করবেন এজ ক্যালকুলেটর। তো এজ ক্যালকুলেটর লিখে আপনি যখনই সার্চ করবেন ওয়েবসাইট পেয়ে যাবেন এরকম, এই ওয়েবসাইটের এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা calculator.net-এর একটা ক্যালকুলেটর ওপেন হয়ে যাবে। এখানে আপনার ডেট অফ বার্থ আপনি লিখে দিলেন যে আমার ডেট অফ বার্থ হচ্ছে এটা, আর অ্যাজ পার ডেট এখানে দেখুন ফর্মেই বলে দিয়েছিল যে আপনাকে 1/4/2026 অনুযায়ী আপনার বয়স লিখতে হবে। তো আপনি এখানে চলে যাবেন, 1/4/2026 অনুযায়ী ক্যালকুলেট করে দিলেন। যখনই ক্যালকুলেট করবেন দেখুন আপনার বয়স 26 বছর 2 মাস 29 দিন। তো আপনি লিখবেন 26 বছর 2 মাস, যদিও আপনার বর্তমানে সে বয়সটা হয়নি কারণ এখন এপ্রিল মাস আসেনি, কিন্তু যেহেতু এপ্রিল মাস অনুযায়ী বলতে বলেছে তাই এখানে আপনি বলে দিলেন 26, এখানে ওয়াই দিয়ে দেবেন আর যেই মাসটা হলো তারপর একটা এম দিয়ে দেবেন। তাহলে এখানে সেটা আপনি করতে পারলেন। তারপরে যদি নিচে আসি দেখুন আপনার জেন্ডার, তো এখানে আপনি পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, আপনার যদি কোনো ওবিসি থাকে তো ওবিসিতে টিক, আপনি যদি কোনো এসটির অন্তর্ভুক্ত হন তাহলে এসটিতে করে দেবেন, যদি আপনি এসসির অন্তর্ভুক্ত হন তাহলে আপনি এসসিতে করে দেবেন, আর যদি আপনি কোনো কিছু অন্তর্ভুক্ত না হয়ে অনলি জেনারেল হয়ে থাকেন তাহলে জেনারেলে ক্লিক করে দেবেন। জেনারেলে ক্লিক করলে সেই ক্ষেত্রে আপনার এটা হয়ে যাবে। এরপরে আসছে আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস, যেখানে আপনাদের কাছে থাকবে মোবাইল নাম্বার, আধার নাম্বার আর ভোটার নাম্বার। এবার আপনার যে মোবাইল নাম্বার সেটা আপনি 10টা নাম্বার এই 10টা ঘরে লিখে দিলেন, আর তারপরে আপনার আধার নাম্বার যেটা আপনার আধার নাম্বার 12 ডিজিট, এই 12টা ঘরে লিখে দিলেন। আর আপনার যে ভোটার কার্ড নাম্বার থাকবে সেটা অপশনাল, আপনি দিতেও পারেন আর না দিলেও চলে, যেটা বাধ্যতামূলক নয়, কিন্তু আধার কার্ড আপনার আবশ্যিক, কারণ আধার কার্ড দিয়ে আপনার পুরো ডেটা ওরা ভেরিফিকেশন করবে। তো এখানে আপনার ভোটার কার্ড যদি আপনার কাছে থাকে তো আপনি দিতে পারেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই, আছে তবু আপনি না দিলেও পারেন কারণ এটা অপশনাল বলেছে, কিন্তু যেহেতু আপনার কাছে যদি থাকে আপনি এখানে দিয়ে দেবেন, তো এতে কোনো অসুবিধা হবে না। তো আপনি ভোটার কার্ড নাম্বার দিয়ে দিলেন, আর তারপরে নিচে দেখুন ব্যাংকের ডিটেলস দেওয়া আছে। এবার আমাদেরকে ব্যাংকের ডিটেলসটা দেখতে হবে। এখানে ব্যাংকের যে তথ্য, আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন, পরপর লিখবেন আইএফএসসি কোড আপনি এখানটায় দিয়ে দেবেন। আপনার অ্যাকাউন্ট যদি 11 ডিজিট হয় 11টাতে শেষ হয়ে যাবে, আপনার যদি আইএফএসসি কোড এখানে শেষ হয়ে যাবে, বাকি ফাঁকা থাকলে কোনো অসুবিধা নেই, কিছু গ্যাপ রাখবেন না। তারপরে আসছে আপনার ব্যাংকের নাম, মানে আপনি স্টেট ব্যাংকে না ইউকো ব্যাংকের সেই নাম এখানে আপনি দিয়ে দিলেন যে আপনার স্টেট ব্যাংক নাকি। আর একটা জিনিস, অ্যাজ পার নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট,
এখানে ব্যাংকের খাতাতে আপনার পাসবুকে কী নাম আছে সেটা আপনার এখানে দেবেন। আপনার পাসবুকে যদি বানান ভুল থাকে সেই বানান ভুলটা এখানে দেবেন। আপনার আধার কার্ডে যে নামটা আছে সেটা কিন্তু এখানে দেবেন না। অনেক সময় অনেকেরই ভুল থাকে না, কিন্তু অনেকেরই ভুল থাকে, ওর গোলমাল থাকে। তো আপনি সেই ক্ষেত্রে আপনার ব্যাংকে যে বানানটা আছে সেই বানানটাই কিন্তু আপনি ওখানটায় দেবেন, যে আপনার ব্যাংকের পাসবুকে যে বানানটা আছে সেটা ওখানে দিলেন। তারপরে থাকলো আমরা ব্রাঞ্চের নাম, সেটা শাখার নাম আপনি এখানে দিয়ে দেবেন। আর আপনি যে অ্যাকাউন্টটা দিয়ে ইউজ করেন সেটা কি, সম্ভবত ম্যাক্সিমাম এই সব ক্ষেত্রে আপনার সেভিংস অ্যাকাউন্টই হবে। আর বাকি চেকের দরকার নেই, আপনি পাসবুক দিতে পারেন। কিংবা যদি আপনার কারেন্ট অ্যাকাউন্ট থাকে আপনি কারেন্ট অ্যাকাউন্টে টিক মারলেন। আপনি যদি ভাবেন যে আমি পাসবুকের জেরক্স দেবো না, আমার তো চেক আছে, তো একটা ক্যান্সেল চেক বানিয়ে সেই বাতিল চেক এখানে দিয়ে দেবেন। যদি আপনারা চান ক্যান্সেল চেক কী করে বানাবো, তো তার জন্য আপনারা কমেন্ট করতে পারেন। আমি একটা ভিডিও অবশ্যই বানিয়ে দেবো যেখানে আমি আপনাদের বলবো আপনারা ক্যান্সেল চেক কীভাবে বানাবেন। তো এটা হয়ে গেল। এরপরে স্টেপে আমরা চলে যাব। তো নিচে দেখুন আপনার যেই নমিনির একটা ডিটেলস দেওয়ার জন্য বলেছে। তো নমিনির ডিটেলস কীভাবে দেবেন, এখানে নমিনির সঙ্গে আমরা সম্পর্ক কী লাগছে। তো এখানে দেখুন নমিনির জন্য প্রথমত আছে নেম অফ নমিনি, আপনি যাকে নমিনি করতে চান তার নাম এখানে দিয়ে দেবেন। নমিনি আপনার কে হয় সেটা এখানে লিখবেন। আর নমিনির গার্জেন হাজব্যান্ডও হতে পারে, ফাদার হতে পারে, সেটা আপনি এখানে লিখে দিলেন। নমিনির ডেট অফ বার্থ আপনি DDMMYYYY ফরম্যাটে লিখবেন। আর নমিনির বয়স কত হচ্ছে 1/4/2026 মতে, সেটাও সেম একই রকমভাবে আপনি এখানে লিখে দেবেন। এরপর স্টেপ সেটা হচ্ছে নেম অফ গার্জেন। নমিনির বয়স যদি 18 বছরের কম হয় তাহলে নমিনির যে গার্জেন তার নাম এখানে দিতে অবশ্যই হবে। নমিনি যদি আপনি আপনার স্ত্রী বা স্বামীকে করেন তাহলে তার বয়স 18 বছরের বেশি, তো সেক্ষেত্রে এইটা দেওয়ার দরকার নেই। কিন্তু যদি আপনি আপনার বাচ্চাদেরকে নমিনি করছেন তাহলে বাচ্চাদের যে অভিভাবক মানে আপনি আপনার নাম আবার এখানে দেবেন। তারপর এখানে আপনার সই করতে হবে, আর যেই তারিখে জমা দিচ্ছেন সেই তারিখটা এখানে দিয়ে দেবেন। এরপরে স্টেপে আমরা যাব। এটা গেল প্রথম পাতার ফর্ম। দ্বিতীয় পাতার ফর্ম যদি আমরা যাই, এখানে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট আছে, এটা আপনাকে ওরা কেটে দিয়ে দেবে আপনি যখন ফর্মটাকে জমা করবেন। তারপরে স্টেপ পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের স্বঘোষণাপত্র, যেটা ইংরেজিও আছে বাংলাও আছে, কিন্তু যদি আপনারা চান বাংলাও করতে পারেন একইভাবে। আমি দুটোই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন এখানে আপনার নাম, আপনার বাবার নাম এখানে দিলেন বা স্বামীর নাম, এখানে গ্রামের নাম দিয়ে দেবেন কারণ এখানে গ্রাম আছে, গ্রাম পঞ্চায়েত এখানে দেবেন, পরেরটাই দেবেন না কারণ গোলমাল হয়ে যাবে। আপনার ব্লক কি, এখানে ব্লক দিয়ে দেবেন। থানা কোথায়, এখানে থানা দেবেন, আগে দেবেন। আর জেলা এখানে বীরভূম, আমি যেমন বীরভূমে তো এখানে বীরভূম দিয়ে দেবো। সাথে সাথে আপনি এটা কিসের জন্য এই পত্রটা, যেটা স্বঘোষণাপত্র, এটা আপনার লক্ষ্মীর ভাণ্ডার না কৃষক বন্ধু, কারণ সেম ঘোষণাপত্র আপনি লক্ষ্মীর ভাণ্ডার জন্য অ্যাপ্লাই যদি করেন তাও আপনাকে লাগবে, কৃষক বন্ধু নতুন ভূমিহীনদের জন্য এটা কিন্তু লাগবে। তো এখানে নতুনদের, তো আমি এখানে নতুনে ক্লিক করে দিলাম। কোন স্থান থেকে আবেদন করছেন সেই স্থানের নাম, তারিখ, আর যে আবেদন করছে তার সই করতে হবে। তো এটা সেই একই রকমভাবেই হয়ে যাবে। আর তারপরে নিচে দেখুন সেম ইংরেজিতে ফর্ম আছে, ইংরেজি ফর্মও সেম একই রকমভাবে আপনাকে ফিল আপ করতে হবে, যেখানে আপনার নাম এখানে দিয়ে দেবেন, আপনার বাবার নাম এখানে দিয়ে দিলেন, আপনার ভিলেজ এখানে, এখানে গ্রাম পঞ্চায়েত, এখানে ব্লক, এখানে পুলিশ স্টেশন, এখানে ডিস্ট্রিক্ট, আপনি কৃষক বন্ধুর জন্য করছেন, এখানে প্লেস আর ডেট, আর আপনার সিগনেচার। তো এটা চলে গেল দ্বিতীয় নম্বর ফর্ম। তৃতীয় নম্বর যে ফর্মটা আছে সেটা হচ্ছে কৃষি বিভাগের তরফ থেকে আধার তথ্য এবং আধারের সঙ্গে সংযুক্ত যে মোবাইল নাম্বার সেটার জন্য বলা হয়েছে। তো এখানেও সেম একই রকমভাবে আপনাকে দিতে হবে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রাম, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, আপনার গ্রাম পঞ্চায়েত এত দূর অবধি আসবে, আপনার ব্লক এখানে, আর জেলা এখানে, আপনার আধার নাম্বার এখানে দিয়ে দেবেন। আর আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা আপনার যুক্ত আছে সেটা এখানে দিয়ে দেবেন। আর আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যোগ না থাকে তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী কোনো পোস্ট অফিসে গিয়ে আগে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ করে নেবেন, বা আপনি বাড়িতে বসেও সেই কাজটা করতে পারবেন। বাড়িতে বসে কীভাবে করবেন সেটা যদি আপনারা জানতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা নিয়েও একটা ভিডিও বানিয়ে দেবো যে আপনি বাড়িতে বসে আধার কার্ডের সঙ্গে মোবাইল কীভাবে যুক্ত করবেন। তারপরে আপনার ভোটার কার্ড নাম্বার এখানে দিয়ে দেবেন। আর এখানে আপনি কোন স্থান থেকে ফিল আপ করছেন, তারিখ, আর আপনার সাইন সেম একই জিনিস। যদি আপনি ইংরেজিতে করছেন তাহলে ইংরেজিতে আপনাকে করতে হবে। আপনার নাম হয়ে যাবে, আপনার বাবার নাম, ভিলেজ, এখানে দেখুন জায়গাটা অনেক ছোট দিয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানটায় ভিলেজ দিয়ে কমা দিয়ে গ্রাম পঞ্চায়েত দিয়ে দেবেন, এখানে ব্লক দেবেন, এখানে ডিস্ট্রিক্ট দেবেন। সেম আধার নাম্বার, আপনার মোবাইল নাম্বার যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে, আর আপনার এপিক নাম্বার, আপনার ভোটার নাম্বার, এখানে প্লেস, ডেট, আর আপনার সিগনেচার, এগুলো করে নেবেন। তাহলে এই ফর্মটা আপাতত আপনার ফিল আপ হয়ে গেল। তারপরে যারা আপনি নিচে আসেন, আপনার 4 নম্বর পাতায় যেটা আছে আপনার চেকলিস্ট, আপনি কী কী দিচ্ছেন সেই নথিগুলোতে আপনাকে টিক করতে হবে। তো প্রথমত আপনার ভোটার কার্ড আছে, আপনি ভোটার কার্ড টিক মেরে দিলেন, আধার কার্ড আছে টিক মারলেন, ব্যাংকের পাসবুক দিচ্ছেন, মোবাইল নাম্বারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে তো ওটাও দিলেন, সেলফ ডিক্লারেশন যেটা আপনি প্রথমে যেটা আমি দিলাম স্বঘোষণাপত্র সেটা, দ্বিতীয় যেটা দিয়েছি আধার ডেটা সেটা, এটা, আর আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে।
তারিখ দিয়ে দেবেন, ক্যাম্পের অবস্থান এটা লেখার দরকার নেই, কারণ যে আপনার ক্যাম্পে এই জিনিসটা রিসিভ করবে তো এখানে যে ক্যাম্পের অফিসার থাকবে যে এটা আপনার কাছ থেকে গ্রহণ করছে সে এখানটায় সই করবে। তাহলে এইরকমভাবে আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন। এই ফর্মটা ফিল আপ করার পর এখানে কিছু জিনিস মাথায় আমাদের রাখতে হবে যে এখানে টাকাগুলো কারা পাবে। অনেক সময় আমরা ভাবি যে আমার নামে আমি তো কৃষক বন্ধু পাচ্ছি না, তাহলে আমি অ্যাপ্লাই করে দিই, তাহলে আমি এটা টাকা পাবো, কিন্তু এটা এতটাও সহজ নয়। যদি আপনার কৃষক বন্ধু না থাকে আপনি কৃষক বন্ধু কেন পাচ্ছেন না, প্রথম প্রশ্ন হচ্ছে এটা। যদি আপনার নামে জমি থাকে, আপনার বাবা বা আপনাকে জমি দিয়েছে বা আপনি কোনো জমি কিনেছেন, আপনার নামে জমি আছে, কিন্তু সেই জমির পর্চা বা কিছু কারণে বা আপনি সেই জমির দ্বারা কৃষক বন্ধু এখন অবধি অ্যাপ্লাই করেননি, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই ভূমিহীন কৃষকের কিন্তু টাকা পাবেন না। কারণ আপনার যখন আধার কার্ড ওরা মেরে চেক করবে, যখন চেকিং হবে ভেরিফিকেশানে, তখন আপনার নামে জমি আছে কি নেই সেটা কিন্তু চলে আসবে। তাই আপনি কৃষক বন্ধু পাচ্ছেন না বলে যেটা পাবেন সেটার কোনো মানে নেই। যদি আপনি কৃষক বন্ধু না পান তাহলে আপনি আগে কৃষক বন্ধু করুন যদি আপনার নামে জমি থাকে। কিন্তু যদি আপনার একেবারে জমি না থাকে, আপনার নামে কোনো জমি নেই, কোনো জায়গা নেই, বাড়ি টাড়ি থাকতে পারে কিন্তু চাষের যোগ্য কোনো জমি আপনার নেই, সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারবেন। এটা করলে আপনি টাকা পেয়ে যাবেন। যে টাকাটা আপনাকে দেবে সেটা কৃষক বন্ধু টাকার মতনই বছরে 2 বার দেওয়া হবে। তাদেরকে বার্ষিক 4,000 টাকা দেওয়া হবে বছরে 2 বার। যেমন কৃষক বন্ধুতে যাদের অল্প জমি, যাদের বছরে 4,000 টাকা ঢোকে 2 বারে, সেরকমভাবে আপনাদের এখানেও টাকা ঢুকবে। তো এই ছিল পুরো প্রসেস, যেটা আমি আপনাদের বলে দিয়েছি কীভাবে কী করতে হবে, ফর্ম ফিল আপ থেকে শুরু করে সব কিছু। এবং এর সঙ্গে যে জেরক্সগুলো আপনারা দেবেন, যে ডকুমেন্টগুলো আমি বললাম, সেই ডকুমেন্টগুলো জেরক্স যখন আপনি দিচ্ছেন, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবুক, তো প্রতিটা ডকুমেন্টের নিচে আপনার নিজের সেলফ অ্যাটেস্টেড মানে একটা করে সই করে নেবেন। তারপরে এগুলোকে নিয়ে নিজের আশেপাশে যে ক্যাম্প আছে, যেটা নর্মালি ভিডিওতেই হচ্ছে, সেখানে গিয়ে জমা দিয়ে দেবেন। তাহলে বাস এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই।